গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন কারো থেকে বাঁচতে দৌড়াচ্ছিল আর সে ছিল গুরুতর আহত। সূর্যের আলো তার শরীরে পড়তে সে ছটফট করতে লাগলো। ঠিক তখনই এক বাচ্চা ছেলে এসে তার দিকে পড়ে। বাচ্চাটা ছুটে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার বাড়ির কাছে, তুমি কি আসবে? তখন আমরা ওই লোকটার চোখ আর কান দেখতে পাই। চোখ দুটো লাল আর কান দুটো একদম ভ্যাম্পায়ারের মতো ছিল। কিন্তু তবু সে বাচ্চাটার সাথে তার বাড়িতে চলে যায়। কিছু বছর পরের দৃশ্যে দেখা যায় ওই ভ্যাম্পায়ার এখন বাচ্চাটার বাবার বাথিং হাউসে কাজ করে। তার নাম মিস্টার মৌরি। ঠিক সেই সময় ঋত্য আসে, সেই ছেলে যে ওই দিন মৌরিকে বাঁচিয়েছিল এবং তার বাড়িতে নিয়ে এসেছিল। রাত বেশি হওয়ায় মৌরি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে এত রাত, তুমি এখনো কি করছো? ঋতু বলে, কাল আমার স্কুলের প্রথম দিন, তাই একটু নার্ভাস লাগছে, ঘুম আসছে না। মরি বলে, কোনো চিন্তা নেই, কেউ যদি তোমায় বিরক্ত করে আমাকে বলবে, আমি দৌড়ে তোমার কাছে চলে আসবো। এরপর ঋতু তাকে টমেটো স্যুপ দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু পরের দৃশ্যে দেখি মরি ভেম্পায়ার সেজে পরিণত হয়েছে আর সে রক্তপাত করতে উদ্বিগ্ন হয়ে শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। চলুন মরিকে আমরা আরো ভালোভাবে জেনে নিই। আসলে সে 450 বছর আগে মৌরি লর্ড নবুনাগার প্রেমে পড়েছিল, কারণ মৌরি একজন হিম ভ্যাম্পায়ার। কিন্তু লর্ড নবুনাগা তার শত্রুদের হাতে পড়ে মরতে বসেছিলেন। তাই তিনি মৌরিকে বলেছিলেন, তুমি আমার রক্ত পান করো, কারণ তিনি শত্রুদের হাতে মরতে চান না। 10 বছর আগে এক ভ্যাম্পায়ার হান্টার মরির উপর হামলা করেছিল। বাঁচতে গিয়ে যখন সে পালাচ্ছিল তখনই ঋতু তার প্রাণ বাঁচিয়েছিল। তারপর থেকে মরি ঋতুর সাথেই থাকতে শুরু করে আর তার প্রেমে পড়ে। কিন্তু ঋতু কুমারী নরম রক্তের গন্ধে ভ্যাম্পায়ারকে আরো বেশি উত্তেজিত করে যেত। যখন এই পরিস্থিতি হাতের বাইরে চলে যেত, সে গিয়ে অন্য কারো রক্ত পান করে ধৈর্য ধরত। বর্তমানে আজ সকালে ঋতু হাই স্কুলের জন্য প্রস্তুত হয়ে ব্রেকফাস্টের টেবিলে আসে। ঋতুর বাবা তাকে দেখে বলেন, আমার ছেলে বড় হয়ে গেছে, এই স্কুলে কোনো ভালো মেয়েকে পটিয়ে নিও। তখন মৌরি এসে বলে, একজন হাই স্কুল স্টুডেন্টের মেয়ে পটানো খুবই বাজে আইডিয়া। বাবা পরীকে প্রথমবার এত সকালে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, আজ এত সকালে কিভাবে উঠলে? সব ঠিক আছে তো? মরি বলে, আজ আমাকে ঋতুর সাথে স্কুলে যেতে হবে। তখন দাদু, যার কথা বলার সমস্যা ছিল, সে মরিকে জিজ্ঞেস করেন, বেটা তুমি কে? মরি বলে, আরে চাচা, আমি তো 450 বছরের পুরোনো একটা ভ্যাম্পায়ার। এটা শুনে ঋতুর বাবা হাসতে শুরু করে আর বলে, তোমার এই যোগটা আমাকে হাসিয়ে লুটোপুটি করে দেয়। তখন ঋতুর স্কুলে যাওয়ার সময় হয়েছে। সে বাড়ি থেকে বেরোলে মরিও তার পেছনে যায়, কিন্তু রোদে তার ত্বক পড়তে শুরু করলে সে দ্রুত বাড়িতে ফিরে আসে। তারপর সন্ধ্যায় যখন স্কুল শেষ হয়, রিতা আবারও মরির নাম চিৎকার করে বাড়িতে দৌড়ে আসে। বাড়িতে নরি মগ্ন হয়ে ঘুমাচ্ছিল, কিন্তু ঋতুর চিৎকারে তার ঘুম ভেঙে যায়। ঋতু বলতে থাকে, আজ সকালে যখন আমি দৌড়ে স্কুলে যাচ্ছিলাম তখন এক মেয়ের সাথে ধাক্কা লাগে, আমি আহত হলে সে আমাকে একটি রুমাল দেয়। কথাগুলো শুনে মরে তাকে বোঝায়, এটা প্রেম নয়, অ্যাক্সিডেন্ট ছিল, আর তুমি এখনো 18 হওনি, তাই প্রেমে টেমে পড়ার কথা ভাবতেও পারো না। পরের দৃশ্যে দেখি ঋতু বাথিং হাউসে তার বাবার সাথে তার ক্রাশ নিয়ে কথা বলছিল, কিন্তু মনি এসব দেখতে পারছিল না। ভেতরে ভেতরে তার প্রচন্ড রাগ হচ্ছিল। তারপর মনির বাবা বলেন, আমি তোমাকে এমন তেমন মেয়ের সাথে জড়াতে দেব না, তাই প্রথমে আমি তাকে দেখবো, তারপর বিশ্বাস করব। এটা শুনে মনি চিৎকার করে উঠে বলে, তোমাদের কি হয়েছে? এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তোমরা এক 15 বছরের বাচ্চাকে এসব কিভাবে বলতে পারো? মনির কথা শুনে বাবা বুঝতে পারে যে সে একদম ঠিক বলেছে, তাই তিনি মনির কাছ থেকে ক্ষমা চায় আর ঋতুকে বোঝায়। কিন্তু পরে ঋতুকে মন খারাপ করতে দেখে মনি তাকে সরি বলে আর বলে, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করবো। এটা শুনে ঋতু বেশ এক্সাইটেড হয়ে যায় আর তৎক্ষণাৎ ওই মেয়েটাকে পটানোর উপায় জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু মনি তাকে বোঝায়, প্রেম এভাবে কাজ করে না যেমন আমরা চাই। যখন তুমি কাউকে হারাও তখন খুব ব্যথা পাও, আর তখন আমরা ওদের একটি
দৃশ্য দেখে, যেখানে লর্ড ডাবনাগার মৃত্যুর পর মরি খুব দুঃখ পেয়েছিল। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। মরি ঋতুকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ওকে ভালোবাসো? ঋতু তাকে ওই রুমাল দেখায়, যেটা সে তার বালিশের নিচে রেখেছিল, যাতে রাতে ওই মেয়েটা তার স্বপ্নে আসে। তখন মরি তার কাছ থেকে সেই রুমালটা চায়, আর সেটা শুকতে শুরু করে। কিন্তু এটা দেখে ঋতু তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে তার দিকে, ওর কি বলে রুমাল ছিনিয়ে নেয়। কিন্তু রাতে যখন ঋতু ঘুমিয়ে যায়, মরি ব্যাপারে পরিণত হয়ে সেই রুমালের মধ্যে অনুসরণ করে ওই মেয়ের বাড়িতে পর্যন্ত পৌঁছে যায়। ওই মেয়েটা তাকে উল্টো ঝুলতে অবস্থায় দেখে জানালা দেখে ভয় পেয়ে যায়, আর মরি তার মুখে লাগানো মাস্ক দেখেও ভয় পায়। তারপর মরে তাকে চুপ করায় আর বলে, আমি কোনো ঠোরকি নই, বরং একজন ভ্যাম্পায়ার। ওই মেয়েটা ভ্যাম্পায়ার শব্দ শুনতেই বেশ খুশি হয়ে যায়, আর তাকে ঘরের ভেতরে আসতে বলে। কিন্তু মরি জিজ্ঞেস করে, আজ সকালে যে ছেলেটার সাথে তুমি স্কুলে যাওয়ার সময় ধাক্কা লেগেছিলে, তুমি কি তার প্রেমে পড়েছো? ওই মেয়ে বলে, না, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কিন্তু এটা শুনে মৌরির তো প্রচন্ড রাগ হচ্ছিল। সে বলে, তুমি পাগল হয়ে গিয়েছো। তার তার পিওর স্মাইল, বিউটিফুল গ্লাস লুক আই, সফট লুকিং ক্লিপস আছে, তুমি তার প্রেমে পড়লে না কেন? মনে 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 ভাবতে লাগে, কোথায় তার পছন্দটা খারাপ নয় তো। এরপর সে আবার থেকে করতে করতে সেখান থেকে চলে যায়। কিন্তু তার যাওয়ার পর আমরা দেখি ওই মেয়ের ঘরে প্রচুর ভ্যাম্পায়ার মুভির পোস্টার আর টোকেন রাখা রয়েছে, মানে ওর ভ্যাম্পায়ার পছন্দ। এদিকে মরি বাড়ি ফিরে নিজের চয়েস দিয়ে দোটানায় পড়ে, আর ভাবছিল সে তাকে রিতার থেকে দূরে রাখতে গিয়েছিল নাকি উৎসাহিত করতে গিয়েছিল। পরের দিন যখন ঋতু স্কুলে যায়, মরি গোপনে তার পিছু পিছু যায়। রোদ থেকে বাঁচতে সে ছাতাও নিয়েছিল। ওদিকে ঋতু মনে মনে ভাবছিল, আজ যখন সে ওই মেয়েটার সাথে দেখা করবে তখন কি বলবে, কি তার ফোন নম্বর চেয়ে নেবে। কিন্তু তখনই ওই মেয়েটা সেখানে চলে আসে। তাকে দেখে ঋতু রুমাল ফেরত দেয় আর হাসি হাসি কথা বলতে থাকে, যেটা মরি দেখতে পারছিল না। তাই সে রেগে গিয়ে ছাতা ছুঁড়ে ফেলে, কিন্তু রোদ তার ত্বক পড়ে যায়। সে শুরু করলে সে দ্রুত তা আবার তুলে নেয়। তারপর সন্ধ্যায় যখন স্কুল শেষ হয়, ঋতু আবারও বোরের নাম করে চিৎকার করে বাড়িতে আসে। বোরে বাথিং হাউসে বসেছিল। তখন ঋতু এসে বলে, আমি ওই মেয়ের ফোন নাম্বার নিয়ে নিয়েছি, আমি ওকে কি মেসেজ পাঠাবো তুমি বলো। কিন্তু তখনই ওই মেয়েটা কিছু জিনিস কিনতে সেখানে চলে আসে। তাকে দেখে ঋতুর খুশি ঠিকানা থাকে না, কিন্তু বুড়ি মুখ ঘুরিয়ে বসে। তখন ওই মেয়ের চোখ তার দিকেই পড়ে, আর সে খুশিতে চিৎকার করে ওঠে, মিস্টার ভ্যাম্পায়ার, আপনি এখানে? নিত না যে কাল আমার সাথে দেখা করতে এসেছিলেন। এটা শুনে বুড়ি সরাসরি অস্বীকার করে বলে, তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছো, ভ্যাম্পায়ার মতো কিছু হয় না। এটা শুনে ওই মেয়েটাও মনে মনে ভাবতে লাগে, হয়তো ও স্বপ্নই দেখছিল। এরপর সে বাথিংটা গোসল করতে চলে যায়। তারপর রাতে যখন সে বাথে গিয়ে ক্রুজ থেকে ফিরছিল, তখন মরি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে তার সামনে আসে। আর ওই মেয়েটা আবারও এক্সাইটেড হয়ে যায়, বলতে থাকে, আমার জানা ছিল তুমি সত্যিই আছো, কিন্তু ভেতরে তুমি অস্বীকার কেন বললে? ও, তুমি আইডেন্টিটি লুকিয়ে রাখতে চাও, তাই না? ঠিক আছে, তাহলে আমিও কাউকে বলবো না, কারণ আমি তোমায় ভালোবাসি। কিন্তু এটা শুনে বুড়ি রেগে যায় আর তার রক্তপাত করতে এগিয়ে আসে। কিন্তু ওই মেয়ে ভাবছিল সে তাকে কিস করতে চাইছে। তখনই তো সেখানে সে জোরে চিৎকার করে। তার দুজনকে এত কাছে থেকে বুড়িকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে কিস করার চেষ্টা করছিলে কেন? এটার জবাবে সে বলে, আরে তো একটা মশা ওকে কামড়াতে যাচ্ছিল, তাই তাড়াচ্ছিলাম। ওই মেয়েরও অদ্ভুত লাগে আসলে কি করতে চাইছিল। কিন্তু তারপর সে মৌরিকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর ঋতু মৌরিকে জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়েকে ভালোবাসো? সে কিছু বলে না। তাই ঋতু চিৎকার করে জিজ্ঞেস করে, যদি না করো তাহলে ওই দিন তার রুমাল কেন শুকছিলে? এখন ওর এত কাছে কেন আসলে? আর বলো, আজ তুমি এত সাজগোজ কেন করেছ? মরি বলে, তুমি যা ভাবছো তা নয়। তারপর ঋতু বলে, ঠিক আছে, আমি বুঝেছি, আজ থেকে আমরা দুজন একে অপরের শত্রু। তারপর এখান থেকে যেতে সে তাকে বলে, আমি তাকে যে কোনো অবস্থায় ছাড়বো না। পরের দৃশ্যে আমরা দেখি রাত ৯টা বাজতে যাচ্ছিল।
আর রিতার বাবা মা আরামে বসে খাচ্ছিলেন আর বুড়ি রিতার জন্য চিন্তা করছিল। সে কোনো বাড়ি ফিরেনি। সে তার বাবাকে বলে, আরে আপনি কি ধরনের মানুষ? আপনার ছেলে বাড়ি ফেরেনি আর আপনি চুপচাপ বসে বসে খাচ্ছেন। এটা শুনে তিনি তাকেও বসে খেতে বলেন। তখনই নিউজে একটা বাচ্চার মৃত্যুর খবর আসে। এটা দেখে বুড়ি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তার বাবা বসে খেতেই থাকেন। এখন আমরা ফ্র্যাঙ্কিন নামের এক লোককে দেখি যে যে প্রচুর লোকজন ধরে মারছিল। তখন মনি রিতোকে খুঁজতে সেখানে পৌঁছায়। ফ্র্যাঙ্ক তাকেও মারে, কিন্তু মনির এক লাথিতে সে দূরে গিয়ে পড়ে। মনি তাকে মারে না, বলে আমি তোমায় পিউরিটির গন্ধ পেয়েছি, তাই তোমায় ছেড়ে দিচ্ছি। এটা শুনে ফ্র্যাঙ্কেন বলে, আমাকে কেউ এমন ভাবে বলেনি, কারণ আমি তোমার সাথে থাকতে চাই। তখনই রিতো তাকে পেছন থেকে দেখে ডাক দেয়। তাকে দেখে বুড়ি পাগলের মতো লাফিয়ে তার কাছে চলে যায়। সে দেখে তো কিছু লুকোচ্ছিল। সে সেটা ছিঁড়িয়ে দেখে, তো সেটা একটা বই। শত্রুকে কিভাবে দূরে রাখ। তখনই ফ্র্যাঙ্কিট সেখানে আসে। তখন জানা যায় যে সে রিনোর স্কুল সিনিয়র। এরপর বুড়ি তাকে বলে, তুমি কি আমার জন্য ওর খেয়াল রাখবে যাতে স্কুলে কেউ উল্টো পাল্টা কোনো কিছু না করে? ফ্র্যাঙ্কেন খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এরপর তারা তাকে তাদের বাথিং হাউসে নিয়ে যায়, যেখানে ফ্র্যাঙ্কেন খুব এনজয় করে। এই সময় বুড়ি রেদকে বলে, আমার এক ভাইও আছে যাকে আমি অনেক বছর ধরে দেখিনি। এখন আমরা পরের দিনের দৃশ্য দেখি। ফ্র্যাঙ্কেন রিতার সাথে স্কুলে যায়। তখনই ওই মেয়েটা ফ্র্যাঙ্কেনকে ভাইয়া বলে ডাকে। রিতা জিজ্ঞেস করলে জানা যায় তারা দুজন ভাই বোন। তখনই ওই মেয়ে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি বাড়ি ফেরোনি কেন? সে বলে, কাল রাতে আমি মিস্টার মৌরির সাথে ঘুমিয়েছিলাম। এটা শুনে ওই মেয়ে রিতাকে মুচকি হেসে জিজ্ঞেস করে, আজ কি আমিও তোমার বাড়িতে আসতে পারি? সে বলে, কেন নয়, কিন্তু তুমি তো জানো মৌরি একজন ভ্যাম্পায়ার। তখনই তাদের টিচার সেখানে আসেন আর তাদের কথা শুনছিলেন। তার নাম সাকুমতো। তিনি ঋতুকে ভ্যাম্পায়ারের ব্যাপারে আরো জিজ্ঞাসা করলে তখন সে তাকে সব বলে দেয় যে মৌরি তাদের বাড়িতে থাকে সে 450 বছরের, কারণ সে একজন ভ্যাম্পায়ার। এসব শুনে সাকুমা তো বেশ খুশি হন। আসলে সাকুমা দিনে টিচার ছিলেন, কিন্তু রাতে তিনি ভ্যাম্পায়ার হান্টারে পরিণত হতেন। তিনি প্রচুর ভ্যাম্পায়ার মেরেছিলেন। এর বদলে তিনি প্রচুর পুরস্কার ও মুভির শুরুতে যখন মরি আহত ছিল আর কারো কাছ থেকে বাঁচতে দৌড়াচ্ছিল, তখন তার সেখানে থাকে। তখন সাকামতোই তাকে মেরে আহত করেছিলেন, কিন্তু এখন যখন তিনি তাকে আবার পেয়েছেন, তিনি ঠিক করেন এবার তিনি তাকে একদম ছাড়বেন না। এখন পরের দৃশ্য দেখি, রাতে যখন মরি বাথিং হাউসে পরিষ্কার করছিল, তখন সাকামতো সেখানে এসে মরির উপর গুলি চালায়, কিন্তু মরি সেই গুলি ধরে ফেলে। তারপর সাকুমাতো বলেন, কি ব্যাপার, তুমি বেশ বদলে গেছো, এখন হয়তো স্বীকারও করো না। এটার জবাবে মরি বলে, হ্যাঁ, কিন্তু তুমি এখনো কামিনাই আছো। এটা শুনে সাকুমাতো তাকে আক্রমণ করে, কিন্তু তখনই সাকুমাতো তাকে জড়িয়ে ধরে ফেলেন আর বলেন, এটার জন্য আমি পুরো 10 বছর অপেক্ষা করেছি। এখন আমার ধৈর্য ধরতে পারছি না। যখন আমি প্রথমবার তোমাকে রক্তপান করতে দেখেছিলাম, তখন তুমি আমাকে বেশ সেক্সি লেগেছিলে। সেই মুহূর্তে আমি তোমায় নিজের হৃদয় দিয়ে বসেছিলাম। আর তখন থেকে এখন পর্যন্ত আমি তোমার খোঁজ করছি। দয়া করে আমার রক্ত পান করে তোমার মতো পাওয়ার বানিয়ে দাও। এটাই আমার জীবনের লক্ষ্য ছিল। আমি তোমার জন্য নিজেকে কুমারী রেখেছি। কিন্তু এসব শুনে মরি তার রক্তপান করে না, বলে এখন আমার প্যান ফোড়া। কিন্তু সাকুমা তো মানে না, সে জেদ করতে থাকে, দয়া করে বন্ধু আমার রক্ত পান করো। কিন্তু মরি পান করে, সে সেখান থেকে চলে যায়। এখন আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। ঋতু আর মরি বাথিং হাউস পরিষ্কার করতে খেলছিল, তো এই সময় ভ্যাম্পায়ার তার কাছে যাওয়ার পুরো চেষ্টা করছিল। তারপর সামার ফেস্টিভ্যালের দিন আসে। সাকুমা তো তাদের সাথে যাওয়ার জেদ করছিল, কিন্তু তখন দেখি মরি যেতে মানা করে, কিন্তু তখন ঋতুর কথায় রাজি হয়ে যায়। ফেস্টিভ্যাল যেতে যেতে সবাই কাউকে না কাউকে পাঠানোর আইডিয়া ভাবছিল। ঋতু ওই মেয়েকে ফাঁদে ফেলতে চাইছিল, ওই মেয়ে ভ্যাম্পায়ারকে আর ভ্যাম্পায়ার ঋতুকে।
আর এই তিনজনের বাইরে দুজন আরো ছিল যারা ভ্যাম্পায়ার পেছনে পড়েছিল। তারপর ফ্রাঙ্কের মরিকে বলে, কেন না আমরা ঋতু আর ওই মেয়েটির সেরি করিয়ে দেই। এমন আইডিয়া বলো। মরি বলে, একদম বাজে আইডিয়া, ফেস্টিভ্যালের ঋতু ছিল। সে ভাবছিল সে ওই মেয়ের কাছে তার ফিলিংস কিভাবে কনফেস করবে, আর ওই মেয়েও ভাবছিল সে ভ্যাম্পায়ারের কাছে তার ফিলিংস কনফেস করবে। কিন্তু সুযোগ বুঝে ভ্যাম্পায়ার ওই মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। তার মনে হয় সে উঁচুতে নিয়ে গেলে হয়তো ভয় পাবে, কিন্তু ওই মেয়ের তো এসব আরো বেশি রোমান্টিক লাগছিল। যেটা যেটা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে তাকে ছাদে নামিয়ে দেয়। সেখানে ওই মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কারো প্রেমে পড়েছো? সে বলে হ্যাঁ, কিন্তু আমি তাকে বলতে পারছি না। ওই মেয়ে এখনো বুঝতে পারেনি যে ও ভ্যাম্পায়ার গে। তার মনে হচ্ছিল সে তাকে পছন্দ করে। সে তো এখন হাই স্কুল স্টুডেন্ট, তাই সে তাকে প্রপোজ করছে না। কিন্তু তারপর সে ভ্যাম্পায়ারের হাত ধরে আর কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই বাকিদের চিৎকার শোনা যায়। তারা তাদের খুঁজছিল, যেটা শুনে তাদের কাছে ফিরে আসে। এখন পরের দিন ভ্যাম্পায়ার দেখে সাকুমোতো তাদের সামনের অ্যাপার্টমেন্টে দাঁড়িয়েছিল। যখন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, তখন তিনি বলেন, আমি এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি যাতে যখন তোমার মন চায় তুমি এসে আমার রক্ত পান করতে পারো। তাকে কাজ করতে দেখে সাকুমোতো বলেন, আমি বাকি ভ্যাম্পায়ারদের দেখেছি, তারা বেশ খারাপ হয়। ভ্যাম্পায়ার বলে, যখন তুমি অমর হয়ে যাও তোমার গর্ব হয়, কিন্তু পরে জীবন জাহান্নামের মতো মনে হতে থাকবে। তাই আমি মানুষদের সাথে থাকি যাতে একদিনও আমি তাদের মতো হয়ে মরে যেতে পারি। এখন আমরা আরেক ভ্যাম্পায়ারকে দেখি, যে এক ভ্যাম্পায়ার হান্টারের পেছনে ছিল। যখন সে তার সাথে দেখা করে তখন সে তার কাছে মুড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। তো যখন সে না বলে তখন সে তার রক্ত পান করে। এখন পরের দিন ঋতু পুরো রেগে স্কুল থেকে বাড়ি আসে। এসে বুড়ির ঘরের পর্দা খুলে দেয়, যেটা দেখে বুড়ির শরীর পুড়তে শুরু করে আর দ্রুত সে উঠে চলে যায়। তখন রিও তাকে একটা ছবি দেখায়, সেখানে ফেস্টিভ্যালের দিন মারি আর ওই মেয়েটা একসাথে ছাদে বসেছিল আর বেশ কাছাকাছি ছিল। ঋতু জিজ্ঞাসা করে, এসব কি? তুমি তো বলেছিলে আমি তাকে পছন্দ করি না, তাহলে তুমি আমায় কেন ঠকালে? তুমি আমার পেছনে ছুরি মেরেছ। পরে তাকে বোঝানোর চেষ্টা করে যে, বাবু তুমি যে ভাবছো তা একদম নয়। কিন্তু ঋতু তার এই কথাও শুনে না আর সেখান থেকে চলে যায়। ওদিকে এক লোক স্কুলের সবাইকে মারছিল। সাকুমোতো যখন তার কাছে গেলেন তখন দেখা গেল যে সে একজন ভ্যাম্পায়ার। এই ভ্যাম্পায়ার এমন লোকদের পেছনে পেছনে মারতে শুরু করে যারা ভ্যাম্পায়ার হান্টার হতো। তারপর সে সাকুমোতো বলে, আমি তোমার বাবার মাকে মেরে ফেলেছিলাম, তুমি তো খানদানি ভ্যাম্পায়ার হান্টার, তুমিও তো মরিকে চেনোই। সাকুমোতো তাকে বলতে চাইতাম তা, কিন্তু তখনই সে তার ফোনের মরির ছবি দেখে ফেলে। আর এরপর সে সাকুমোতো রক্ত পান করতে শুরু করে, কিন্তু তখন সাকুমোতো গুলি চালিয়ে অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফ্রিকোয়েন্সি থেকে ভ্যাম্পায়ার কানে প্রচন্ড ব্যথা শুরু হয়। আর সুযোগ বুঝে সাকুমোতো সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই ভ্যাম্পায়ার পুরো নাম নাগিয়াশি মরি, অর্থাৎ মরির বড় ভাই। আসলে কয়েকশো বছর আগে নাগিয়াশি মরিকে লর্ড নবুনাগার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সেখানে নাগিয়াশি নবুনাগার বেশ বিশেষ লোক ছিলেন, কিন্তু ধীরে ধীরে লর্ড নবুনাগা নাগিয়াশির জায়গা মরিকে দিয়ে দেন। এরপর যখন মরি থাকতে লর্ড নবুনাগার শত্রুরা তার উপর হামলা করে আর মরি তার কথায় তার রক্ত বের করে, তখন ভ্যাম্পায়ার নাগিয়াশি ঠিক করেন তিনি তাকে মেরে ফেলবেন। কিন্তু মরি কোথায় গায়েব হয়ে গিয়েছিল। এগিয়ে দেখি নাগিয়াশি আবার সাকুমোতোকে ধরে ফেলেছেন। তিনি তাকে ধরে মরিকে ফোন করান। তার কণ্ঠস্বরে মরি তাকে চিনে ফেলে। তারপর নাগিয়াশি তাকে দেখা করতে ডাকে। ওদিকে ঋতু আজ ঠিক করেছিল যে কোনো অবস্থায় ওই মেয়েটিকে প্রপোজ করবে। তার জন্য সে তাকে এক জায়গায় ডেকেছিল, কিন্তু তখনই ওই মেয়ে মরিকে উড়ে যেতে দেখে। ধীরে তার বাইরে যাওয়া মানে কোনো ইমার্জেন্সি, তাই সে দ্রুত পিছনে চলে যায়। সেখানে তারা সাকুমোতোকে বেশ খারাপ অবস্থায় পায়। সাকুমোতো বলে, দ্রুত কারো মরির জীবনে বিপদ। এদিকে মরি তার ভাইয়ের সাথে দেখা করতে পৌঁছায়। না গিয়ে তাকে বলে, আমি ভাবিনি আমরা আবার দেখা করব, তুমি আমায় ছেড়ে দাও না কেন?
নাগিয়াসি বলে, তুমি আমার সবচেয়ে দামি জিনিস কেড়ে নিয়েছো। তুমি লর্ড ডাবুডাকাকে কেন মেরেছিলে? যখন তুমি তাকে তোমার রক্তপান করে অমর করতে পারতে। পরি বলে, এটা তার নিয়তি ছিল, কিন্তু তখনই নাগিয়াসি তার উপর হামলা করে। মরিও তার তলোয়ারের মতো ডোক দিয়ে তার উপর হামলা করে দেয়, যেটার পর নাগিয়াসি রেগে তার 2 হাতই কেটে দেয়। তারপর কোনো মতে মরি সে আড়ত থেকে উঠে পালায়। এখন সে এক জায়গায় গিয়ে বর্ডার কিনারায় পৌঁছে গেছে আর ঋতুর কথা ভাবছিল। তখন ঋতু তাকে খুঁজতে আসে। তাকে আহত দেখে সে বেশ ঘাবড়ে যায় আর নাগিয়াসি থেকে লুকিয়ে তাকে ছাদে নিয়ে যায়। কিন্তু নাগিয়াসি আগে থেকে ওখানে অপেক্ষা করছিল। ঋতু তাকে দেখে মরিকে বাঁচাতে তার উপর হামলা করে দেয়, কিন্তু সে তাকে এক ঝটকায় মেরে দূরে ছড়িয়ে ফেলে। তখনই ওই মেয়েও সেখানে চলে আসে। তারপর মরি তার হাত অনুভব করার চেষ্টা করে, যেটা দেখে তার হাত বেরিয়ে সে নাগিয়াসিকে আবার হামলা করে আগেই থামায়। তার এই পাওয়ার দেখে নাগিয়াসি জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? পরিবারে শুধু ফাবলাবার হয়ে গেল। তখনই ওই মেয়ে আর তো বম স্লিপ প্লাস বাড়িয়ে নাগিয়াসিকে ভয় দেখায়। তাদের মনে হয় সে ভয় পাবে, আর তাই হয়। মরি এটা দেখে অবাক হয়। তোমরা এটা থেকে কিভাবে ভয় পাচ্ছ? সে বলে, আমি উইকিপিডিয়ায় পড়েছিলাম ভ্যাম্পায়াররা প্লাস সিডু আর হোলি টাওয়ার দেখে ভয় পায়। আমি তো ভ্যাম্পায়ার, আমার এটা দেখে ভয় পাওয়া উচিত। যেটার পর ওই মেয়েটা তাকে আরো ভয় দেখায়। মরিকে ঠিক দেখে ঋতু বেশি খুশি হয়ে যায়। তারপর মরিও তাকে জড়িয়ে ধরে কেউ বলে তাকে বাঁচানোর জন্য। এখন নাগিয়াসি হার মেনে দিয়েছে। তারপর মরি তাকে বোঝায় যে লর্ড নাবুনাগা চাইতেন যে তিনি বেঁচে থাকুক, কারণ তিনি নিজেদের মরতে দেখতে চাইতেন না। ভ্যাম্পায়ার অমর হওয়ার কোনো বরদান নয়, বরং একটা অভিশাপ। আমরা নিজেদের মরতে দেখি আর আমাদের খারাপ অতীত বহন করতে হয়, যেটা থেকে ব্যথা পাওয়ার চেয়ে মৃত্যু ভালো। কিন্তু মৃত্যু আসে না। এরপর মৌরি নাগিয়াসিকে বলে, দয়া করে এখন তুমি আমার কাছে থাকো, কারণ আমি তোমায় বেশ মিস করবো। তখন আমরা ঋতুর জন্মদিনের দিন দেখি ঋতু আজ 16 বছর হয়ে গিয়েছে। ওই মেয়ে তার জন্য একটি উপহার এনেছিল, যেটা একটা ক্রস ছিল, আর নাগিয়াসি তার জন্য উপহার এনেছিল, কিন্তু সবচেয়ে ইউনিক জিনিস তার বাবা এনেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কি বক্স ছিল। গল্পের শেষে মরির একটা সাসপিয়াস স্মাইল দিয়ে শেষ হয়, আর অপেক্ষা ছিল ঋতুর 18 বছর হওয়ার, যেটার পর সে তার সাথে কি করবে সেটা তো আমরা জানি না। তো এই গল্পটি এখানেই শেষ হলো। প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।